ভাবুন প্রতিদিন রাতে কেউ যদি আপনার ঘরে এসে আপনার অজান্তে আপনার বিছানায় আপনার সাথে ঘুমায়, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে। গল্পের শুরুতে আমরা নমি নামের একটি মেয়েকে দেখি যে নিজের জব থেকে নিজের বাড়ির দিকে ফিরছে। যখন সে নিজের অ্যাপার্টমেন্টে পৌঁছে অ্যাপার্টমেন্টের দরজার লক খুলে রুমের ভিতরে প্রবেশ করে, সে দেখে যে তার অ্যাপার্টমেন্টে ইলেকট্রিসিটি চলে গেছে। নমি নিজের ফোনের টর্চ জ্বালিয়ে রুমের চারিদিকে দেখতে থাকে, কিন্তু সে দেখে যে তার রুমের সব কিছু কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে। তার সন্দেহ হয় যে তার রুমে হয়তো কেউ লুকিয়ে রয়েছে। সে দেখে যে তার আলমারিটা কেউ খুলে রেখেছে। নমি যখন আলমারির ভিতরে উকি মারে এটা দেখার জন্য যে ভেতরে কেউ লুকিয়ে আছে কিনা, হঠাৎ তখনই তার পিছনে একটি ছায়ামূর্তি এসে নমিকে চাপটে ধরে। আমাদেরকে আবার সেই একই বিল্ডিং দেখানো হয়, কিন্তু এইবার ওই সেম বিল্ডিং এর অন্য একটি ফ্ল্যাটের ভিতরে আমরা দেখতে পারি যে একটি মেয়ে ঘুমাচ্ছে। তার নাম ক্যাং মিন এবং মেয়েটির সঙ্গে একটি ছেলেও ঘুমাচ্ছে এবং ছেলেটির ঘড়িতে ভোর 4টের অ্যালার্ম দেওয়া আছে। এখানে বলে রাখি যে এই মুভিটির সব মিস্ট্রি এই ছেলেটিকে ঘিরেই। ছেলেটি 4টের সময় ঘুম থেকে উঠে দুধ দিয়ে নিজের ব্রেকফাস্ট করে নেয়। এরপর রুমের মধ্যেই যেন কোথায় ছেলেটি ভ্যানিশ হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই আমরা দেখি যে ক্যাংমিনও ঘুম থেকে উঠে গেছে এবং ফ্রেশ হয়ে সে যখন ব্রেকফাস্ট করতে যায় তার মনে হয় যে দুধের প্যাকেটটায় দুধ যেন একটু কম কম লাগছে, কিন্তু সে এই ব্যাপারটা ইগনোর করে দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের জন্য বের হয়ে যায়। কিন্তু রুম থেকে বেরিয়ে দরজা লক করতে যাওয়ার সময় তার মনে হয় কেউ যেন তার দরজার লকটি খোলার চেষ্টা করেছে, কারণ দরজার লকের বাটনসগুলোর উপর কারোর যেন একটা ফিঙ্গারপ্রিন্ট সে দেখতে পায়। ক্যাংমিন একবার সেই বাটনসগুলোকে টিপে দেখে যে সেই বাটনসগুলো টিপলে তার দরজার লক খুলছিল কিনা, কিন্তু ক্যাংমিন দেখে যে তার দরজার লক খুলছে না। এরপর ক্যাংমিন নিজের অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। ক্যাংমিন একটি ব্যাংকে চাকরি করে এবং তার সেই ব্যাংকে একটি বেস্ট ফ্রেন্ডও রয়েছে যার নাম ইয়নজু। ক্যাংমিন যখন রাতে অফিস থেকে নিজের অ্যাপার্টমেন্টে ফেরে তখন সে জানতে পারে যে তার জন্য কেউ একটি পার্সেল রেখে গেছে। সেই পার্সেলটি নিয়ে যখন সে উপরে চলে আসে তখন ক্যাংমিন নোটিস করে যে কেউ তার ডোর লকটা খোলার চেষ্টা করেছে এবং ক্যাংমিন সেই ডোর লক কোম্পানিতে কল করে এই ব্যাপারটার কমপ্লেন করে দেয়। তারপর ক্যাংমিন ঘুমাতে চলে যায়, কিন্তু হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পায়। সে উঠে এসে দেখে যে কেউ একজন তার দরজাটা খোলার চেষ্টা করছে। সে আস্তে আস্তে গিয়ে যখন বাইরে উকি মারে তখন সে কাউকেই দেখতে পায় না, কিন্তু দরজার সামনে সে একটি সিগারেটের টুকরো দেখতে পায়। তার মানে এটি ক্যাংমিনের মনের ভুল নয়, সত্যি সত্যি কেউ ক্যাংমিনের দরজা খুলে তার ফ্ল্যাটের ভেতর ঢোকার চেষ্টা করছিল। এরপর ক্যাংমিন পুলিশে খবর দেয়, কিন্তু পুলিশ এসে সবকিছু দেখে শুনে বলে হয়তো বিল্ডিংয়েরই কেউ নেশা করে ভুলবশত আপনার ফ্ল্যাটকে নিজের ফ্ল্যাট ভেবে খোলার চেষ্টা করছিল। এই বলে পুলিশ সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখি যে মাঝরাতে ক্যাংমিনের বাথরুমের দরজা খুলে কেউ একটা বেরিয়ে আসছে এবং সে ক্যাংমিনের পাশে বসে ক্যাংমিনের মাথায় হাত বোলাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ক্যাংমিনের মাথা ঘুরিয়ে যায়। এরকমটা ক্যাংমিনের সাথে প্রায়ই হচ্ছে, কিন্তু সে এর পিছনের কারণ জানে না। আজকে যখন ক্যাংমিন নিজের অফিসে কাজ করছিল তখন একটা কাস্টমার ক্যাংমিনের সামনে এসে বসে যার নাম ডংলিন। ডংলিন ক্যাংমিনকে বলে যে সে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চায়। ক্যাংমিন জিজ্ঞাসা করে যে সে কি কাজ করে। ড্যাংলিন এর উত্তরে জানায় যে সে কাঠের কাজ করে। ক্যাংমিন তাকে বলে যে সে যদি সেভিংস অ্যাকাউন্ট না খুলে কারেন্ট অ্যাকাউন্ট খোলে তাহলে সে বেশি ফ্যাসিলিটি পাবে। ড্যাংলিন বলে যে সে যদি কারেন্ট অ্যাকাউন্ট খোলে তাহলে কি ক্যাংমিন তার সাথে কফি ডেটে যাবে। ক্যাংমিন বলে যে তার সময় হবে না। এটা শুনে ড্যাংলিন রেগে যায় আর বলে যে ফার্স্টে ক্যাংমিনই তার সাথে ফ্লার্ট করা শুরু করেছিল আর এখন সে কফি ডেটে যাওয়ার জন্য মানা করছে। ঝামেলা বাড়ার আগেই সেখানে ব্যাংকের ম্যানেজার কিম এসে যায় এবং সে সিকিউরিটি ডেকে ড্যাংলিনকে ব্যাংক থেকে বের করে দেয়। অফিস শেষে ক্যাংমিন সোজা নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে এবং রাতে শোয়ার সময় সে টেনশন করতে থাকে যে কেউ যদি রাতে আবার দরজা খোলার চেষ্টা করে তাহলে সে কি করবে। কিন্তু রাতে আমরা দেখতে পাই যে যখন
ক্যাংমিন ঘুমিয়ে পড়েছে তখন তার খাটের তলা থেকে আবার সেই মিস্টিরিয়াস মানুষটি বেরিয়ে এসেছে এবং তার হাতে একটি ক্লোরোফর্মের বোতলও রয়েছে। সে ঘুমন্ত ক্যাংমিনের নাকে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। তারপর লোকটি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিজের ঘড়িতে ভোর 4টের অ্যালার্ম লাগিয়ে ক্যাংমিনের সাথে গিয়ে শুয়ে পড়ে। ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ভাবো একবার। মেয়েটি জানেই না যে রোজ রাতে তার অজান্তে অন্য কেউ তার সাথে ঘুমাচ্ছে। নেক্সট দিন ক্যাংমিনের অফিসে কাজের চাপ থাকার কারণে ক্যাংমিনের অফিস থেকে বেরোতে একটু লেট হয়ে যায়। ক্যাংমিন বাড়ি ফেরার জন্য বাস স্টপে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ সেখানে ড্যাংলিন চলে আসে আর কফি খেতে যাওয়ার জন্য ক্যাংমিনকে জোর করতে থাকে। কিন্তু সেই সময় ওখানে ব্যাংকের ম্যানেজার কিম এসে পৌঁছায় আর ড্যাংলিনকে ধমকি দেয় যে সে যদি ক্যাংমিনকে বিরক্ত করে ফিউচারে তাহলে ভালো হবে না। কিম এরপর নিজের গাড়ি করে ক্যাংমিনকে তার বিল্ডিং অবধি পৌঁছে দেয়। ক্যাংমিন অ্যাপার্টমেন্টে এসে দেখে যে আজকে আবার লোডশেডিং হয়ে গেছে। তখন হঠাৎ দরজার বাইরে কিম আসে। আসলে ক্যাংমিন নিজের পার্স কিমের গাড়িতে ফেলে এসেছিল। কিম যখন দেখে যে অ্যাপার্টমেন্টের লাইট নেই তখন সে ক্যাংমিনের সাহায্য করার জন্য ভেতরে গিয়ে মিটারটি চেক করে এবং কিমের সাহায্যে অ্যাপার্টমেন্টে লাইট চলে আসে। তারপর কিম বলে যে সে একটু ওয়াশরুমটা ব্যবহার করতে চায়, কিন্তু তার আগে ক্যাংমিন বাথরুমে গিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখে। যতই হোক তার অফিসের ম্যানেজার বলে কথা। কিন্তু তখন ক্যাংমিন নোটিস করে যে সে অফিসে যাওয়ার আগে টয়লেট সিট নামিয়ে গেছিল, কিন্তু এখন সেই টয়লেট সিটটি উপরে করা রয়েছে। তার মানে কেউ একজন সেই টয়লেট সিটটি ব্যবহার করেছে যখন সে অফিসে ছিল। তখন ক্যাংমিনের সন্দেহ হয় কিমের উপর, কারণ ক্যাংমিন তার রুম নাম্বার কাউকে কোনোদিন বলেনি। তাহলে কিম এত বড় বিল্ডিংয়ে কিভাবে তার সঠিক রুমে এসে পৌঁছে গেল? এর উত্তর দিতে গিয়ে কিম তোতলাতে থাকে। কিম কোনো সঠিক জবাব দেয় না ক্যাংমিনের এই প্রশ্নের। ভয়ে ক্যাংমিন দৌড়ে তার ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় এবং কিম আস্তে করে সেই ফ্ল্যাটের দরজাটি ভেতর থেকে বন্ধ করে দেয়। এইদিকে ততক্ষণে ক্যাংমিন পুলিশ নিয়ে আসে কিমকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু পুলিশ এসে ক্যাংমিনের অ্যাপার্টমেন্টের দরজা খুলে দেখে যে কিমের অলরেডি মার্ডার হয়ে গেছে। পুলিশ কিমের মৃত্যুর জন্য ক্যাংমিনকেই সন্দেহ করে এবং তাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশ স্টেশনে আমরা জোসুয়া নামের এক পুলিশ অফিসারকে দেখি যে ক্যাংমিনকে জিজ্ঞাসাবাদ করছিল যে তোমার অ্যাপার্টমেন্টে তুমি ছাড়া কেউ থাকে না, তাহলে কিমকে তুমি ছাড়া কে মারলো? ক্যাংমিনের কাছে এই সব প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে নিজেও এতটা শকে ছিল যে পুরো ব্যাপারটা নিয়ে সে শুধু কেঁদেই যাচ্ছিল। কিন্তু পুলিশের কাছে ক্যাংমিনের এগেনস্টে কোনো প্রমাণ না থাকায় তারা ক্যাংমিনকে ছেড়ে দেয়। এদিকে ব্যাংক ম্যানেজারের মৃত্যু হওয়ায় ব্যাংকের সবাই শোক পালন করছিল। আর যেহেতু ম্যানেজারের মৃত্যু ক্যাংমিনের বাড়িতেই হয়েছিল এবং এই ঘটনার প্রাইম সাসপেক্ট ক্যাংমিনই ছিল, তাই তাকে ব্যাংকের চাকরি থেকে বরখাস্ত করা হয়। ক্যাংমিন ব্যাংক থেকে নিজের সব জিনিসপত্র নিয়ে যখন নিজের বিল্ডিংয়ে ফিরে আসে, সেই সময় বিল্ডিংয়ের নিচে যে নাইট গার্ড ছিল তার নাম হেন ডং। তাকে ক্যাংমিন বলে যে সে তার অ্যাপার্টমেন্টের বাইরের সিসিটিভি ফুটেজটা দেখতে চায়, যাতে সে জানতে পারে যে কে তার ঘরে গিয়ে কিমকে মারলো। কিন্তু হেন ডং বলে যে ক্যাংমিনের অ্যাপার্টমেন্টের বাইরে সিসিটিভি খারাপ হয়ে গেছে, শুধু লিফটের সিসিটিভি কাজ করছে। আর যদি ক্যাংমিনের একান্তই মনে হয় যে কেউ তার অ্যাপার্টমেন্টের ভিতর লুকিয়ে রয়েছে, তাহলে হেন ডং তার সাথে গিয়ে তার রুমগুলো ভালো করে চেক করতে পারে। এতে ক্যাংমিনও রাজি হয়ে যায়, কিন্তু হেন ডং গিয়ে ভালো করে সব কিছু দেখে কিছুই খুঁজে পায় না। হেন ডং চলে যাওয়ার পর যখন ক্যাংমিন নিজের ঘর পরিষ্কার করছিল, তখন হঠাৎ সে একটি চাবি খুঁজে পায়। এই চাবিটি তাদের বিল্ডিংয়েরই কোনো ফ্ল্যাটের চাবি। ক্যাংমিনের পর সেই চাবি দিয়ে নিজের বিল্ডিংয়ের সব ফ্ল্যাটের দরজা একবার করে খোলার চেষ্টা করতে থাকে এবং জানার চেষ্টা করতে থাকে যে আসলে এই চাবিটি কোন ফ্ল্যাটের। এরম করতে করতে ফাইনালি বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট ওই চাবি দিয়ে খুলে যায়। কিন্তু ক্যাংমিন বুঝতে পারলো যে এই ফ্ল্যাটের ভিতরে কেউ থাকে না অনেক দিন ধরে। আসলে এই ফ্ল্যাটটি আর কারো নয় বরং নমির, সেই মেয়েটি যাকে গল্পের শুরুতে দেখানো হয়েছিল। নমিও ওই একই ব্যাংকে চাকরি করত যেখানে ক্যাংমিন চাকরি করত। ক্যাংমিন তার বেস্ট ফ্রেন্ডের সাহায্যে ব্যাংক থেকে নমির ট্রানজাকশন হিস্ট্রি বার করায়। ট্রানজাকশন হিস্ট্রিতে তারা একটি অদ্ভুত ব্যাপার নোটিস করে যে ডেইলি দুপুর 1টা নাগাদ $3.20 একটি খাওয়ার কেনা হয় একটি নির্দিষ্ট গ্রসারি শপ থেকে।
ক্যাংমিন ও তার বেস্ট ফ্রেন্ড ইয়ঞ্জু ডিসাইড করে যে তারা ঠিক ওই সময়ে ওই গ্রসারি শপে গিয়ে অপেক্ষা করবে আর দেখবে যে নমির ক্রেডিট কার্ডটি আসলে কে ব্যবহার করছে। তারা দুজন ওই গ্রসারি শপে গিয়ে অপেক্ষা করতে থাকে আর তখন ঠিক 1টা নাগাদ একটি মেয়ে $3.20 বিল করায় ক্যাশ কাউন্টার থেকে, কিন্তু ওই মেয়েটি নমি ছিল না। তাই তাদের সন্দেহ হয় আর তারা দুজন ওই মেয়েটির পিছু নেয়। কিন্তু কিছু দূর গিয়ে মেয়েটার পিছু করার জন্য দুজনকে দুটি আলাদা রাস্তায় যেতে হয়। কিছু দূর গিয়ে হঠাৎ ক্যাংমিন সেই খাবারের একটি খালি প্যাকেট বিড়ালকে খেতে দেখে, যেই খাবার সেই মেয়েটি কিনেছিল গ্রসারি শপ থেকে। বিড়ালটা এরপর একটি বাড়িতে ঢুকে যায়। ক্যাংমিন সেই বাড়ির বাইরে আরও ওরকম খাবারের প্যাকেট দেখতে পায়। সে কৌতূহলবশত সেই বাড়ির ভিতরে ঢুকে যায়। সে দেখে যে বাড়ির দরজায় লক করা রয়েছে, কিন্তু যখন ক্যাংমিন নিজের ফ্ল্যাটের লকে যেই নাম্বারগুলোর উপর ফিঙ্গারপ্রিন্ট ছিল সেই নাম্বারগুলো এই লকে এন্টার করে, তখন এই বাড়ির দরজাটা খুলে যায়। ভয়ে ভয়ে যখন ক্যাংমিন সেই বাড়ির ভিতর প্রবেশ করে তখন সে দেখে যে ওই বাড়ির একটি ঘরে নমি শুয়ে আছে, কিন্তু নমিকে কেউ যেন বেঁধে রেখেছে। ক্যাংমিন ভয় পেয়ে ইয়ঞ্জুকে কল করে, কিন্তু ইয়ঞ্জু তখন ওই মেয়েটাকে পিছু করছিল আর মেয়েটাকে ধরে ইয়ঞ্জু জিজ্ঞাসা করে যে নমি কোথায়। এর উত্তরে মেয়েটা বলে যে সে কোনো নমিকে চেনে না। এইদিকে ক্যাংমিন যেই বাড়িতে ছিল হঠাৎ সেই বাড়িতে কেউ একজন চলে আসে। ভয় পেয়ে গিয়ে ক্যাংমিন খাটের তলায় লুকিয়ে পড়ে। লোকটা বাড়ির ভিতরে এসে নমিকে একটা ইঞ্জেকশন দেয় আর নমিকে বলতে থাকে যে আমি এবার তোমার বিল্ডিংয়ের উপরের ফ্লোরের মেয়েটাকে কিডন্যাপ করব। আসলে লোকটা ক্যাংমিনের কথাই বলছিল আর এই লোকটাই আসলে সেই কালপ্রিট যে রোজ রাতে ক্যাংমিনের সাথে গিয়ে ঘুমায় ক্যাংমিনের অজান্তে। আর তখন ক্যাংমিন এটাও জানতে পারে যে লোকটা নমির দুটো পাও কেটে দিয়েছে যাতে নমি ওই বাড়ি থেকে পালাতে না পারে। সুযোগ বুঝে ক্যাংমিন ওই ঘর থেকে বেরিয়ে আসে আর তখন সে দেখে যে ওই লোকটা একটি করাত দিয়ে নমির হাত দুটো কাটতে যাচ্ছে। এটা দেখে ক্যাংমিন ভীষণ ভয় পেয়ে যায়। ক্যাংমিন সুযোগ পেয়ে বাড়ির বাইরে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন পিছন থেকে লোকটা চলে আসে। ক্যাংমিন তাড়াতাড়ি করে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সেই মানুষটি ক্যাংমিনকে ধাওয়া করতে থাকে আর ওই মানুষটা নিজের মুখে একটি মাস্কও পরেছিল, সেই কারণে ক্যাংমিন তার মুখ দেখতে পায়নি। পালাতে পালাতে ক্যাংমিন একটি দোকানে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেই মিস্ট্রিয়াস লোকটা দোকানের শাটার খুলে যেই না ক্যাংমিনকে ধরতে যাবে তখনই ইয়ঞ্জু এসে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় পুলিশও সেখানে চলে আসে, কিন্তু পুলিশ আসার সাথে সাথেই লোকটি সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ক্যাংমিনকে জিজ্ঞাসা করে যে সে কি লোকটার মুখ দেখতে পেরেছে। জবাবে ক্যাংমিন বলে যে সে লোকটার মুখ দেখতে পায়নি, কিন্তু সে দেখেছে যে লোকটা একটি পুরানো দিনের হাত ঘড়ি পরে। সেই সময় ওই বাড়ির বাইরে পুলিশ একটি ডাস্টবিন থেকে একটি কাটা হাতও উদ্ধার করে। ক্যাংমিনের কমপ্লেন আর সিসিটিভি ফুটেজ ফলো করে পুলিশ ডংলিনকে অ্যারেস্ট করে নেয় এবং ডংলিনের কাছ থেকেও তারা একটি পুরানো দিনের হাত ঘড়ি পায়, যেমনটা ক্যাংমিন খুনির হাতে দেখেছিল। কিন্তু ডংলিন বলে যে সে এই ব্যাপারে কিছুই জানে না। সে ক্যাংমিনকে ফলো করত কারণ সে ক্যাংমিনের সাথে কফি ডেটে যেতে চেয়েছিল। অন্যদিকে ক্যাংমিন সেই পুরানো অ্যাপার্টমেন্টটি ছেড়ে নতুন অ্যাপার্টমেন্টে শিফট করে যায়। অন্যদিকে ডংলিনের এগেনস্টে পুলিশের কাছে কোনো সলিড প্রুফ না থাকায় পুলিশকে বাধ্য হয়ে ডংলিনকে ছেড়ে দিতে হয়। থানা থেকে বেরিয়ে ডংলিন সোজা ক্যাংমিনের বিল্ডিংয়ে যায় যেখানে ক্যাংমিন আগে থাকতো এবং সেখানে সিকিউরিটি গার্ডের থেকে ক্যাংমিনের নতুন ঠিকানার কথা জেনে নেয়। নতুন ফ্ল্যাটে ক্যাংমিনের কাছে এবার একটি পার্সেল আসে যার মধ্যে একটি ফোন ছিল। সেই ফোনে ওই মিস্ট্রিয়াস লোকটা একটা ভিডিও কল করে ক্যাংমিনকে ইয়ঞ্জুর বাড়ি থেকে। ওই লোকটা ইয়ঞ্জুকে মারার জন্য ইয়ঞ্জুর বাড়িতে লুকিয়েছিল, কিন্তু ইয়ঞ্জু সেটা জানতো না। তারপর ওই লোকটা ইয়ঞ্জুকে অজ্ঞান করে ইয়ঞ্জুর পা কাটতে যায়। ক্যাংমিন এই ভিডিওটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ইয়ঞ্জুর বাড়ির দিকে দৌড়ে যায়। তাড়াহুড়োতে সে নিজের ফ্ল্যাটের দরজা লক করতে ভুলে যায়। ক্যাংমিন তাড়াতাড়ি ইয়ঞ্জুর ফ্ল্যাটে এসে দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই সময় হঠাৎ ডংলিন চলে আসে সেখানে এবং দুজনের মধ্যে হাতাহাতি চলতে থাকে। কিন্তু সেই সময় অফিসার জোশুয়াও চলে আসে এবং সে এসে ডংলিনকে ধরে ফেলে। আসলে পুলিশ থানা থেকে ডংলিনকে ছেড়ে দেওয়ার পর থেকেই তাকে ফলো করছিল। যাই হোক,
ক্যাংমিন আর জোশুয়া ইয়ঞ্জুর ফ্ল্যাটে ঢুকে দেখতে পায় যে ইয়ঞ্জু অজ্ঞান হয়ে পড়ে আছে। সিন শিফট হয় ক্যাংমিনের নতুন ফ্ল্যাটে, যেখানে বেরোনোর সময় ক্যাংমিন দরজাটা লক করতে ভুলে যায়। আমরা দেখি যে সেই মিস্ট্রিয়াস লোকটা এখানেও পৌঁছে গেছে আর সে ফ্ল্যাটের চাবিটাকে সঠিক জায়গায় রেখে দিচ্ছে। এইদিকে ইয়ঞ্জুকে হসপিটালে অ্যাডমিট করে দেওয়া হয়েছে। জোশুয়া ক্যাংমিনকে বলে যে এই ভিডিওটি আসলে একটি এডিটেড ভিডিও। ইয়ঞ্জু ক্যাংমিনকে বলে যে তার হসপিটালে না থেকে নিজের বাড়ি গিয়ে একটু রেস্ট করা উচিত। ক্যাংমিন বাড়ি ফিরে আসে হাতে একটি পেঙ্গুইন ক্যামেরা নিয়ে, যেটা তাকে অফিসার জোশুয়া দিয়েছিল। ক্যাংমিন সেই পেঙ্গুইনটাকে নিজের ঘরে সেট করে গ্রসারি শপিং করতে যায়, যেখানে তার সাথে দেখা হয় পুরানো বিল্ডিংয়ের সেই গার্ড যার নাম ইয়ন টিয়ং। এই আসলে সেই ছেলেটি যে ক্যাংমিনকে সিসিটিভি ফুটেজ দেখিয়েছিল। ছেলেটি ক্যাংমিনের সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছিল, নতুন বাড়ি কেমন, এখন তো আপনি সেফ আছেন, এরম টাইপের কথাবার্তা। কিন্তু ক্যাংমিন কথা বলতে একদমই ইন্টারেস্টেড ছিল না। তাই সে তাড়াতাড়ি নিজের কেনাকাটা সেরে বেরোতে যাচ্ছিল। তখনই সে নোটিস করলো যে এই ছেলেটা ক্যাশ কাউন্টার থেকে $3.20 বিল করছে, আর সেই খাবারই কিনছে যেটা ওই বাড়ির বাইরে ছিল। এমনকি ছেলেটার হাতে সেই সেম টাইপের পুরানো দিনের ঘড়ি ছিল যেটা ওই মিস্টেরিয়াস মানুষটার হাতে ছিল। ক্যাংমিন নিজের ফ্ল্যাটে ফিরে আসে এবং তখন জোশুয়া কল করে ক্যাংমিনকে জানায় যে ডংলিনকে কেউ মেরে দিয়েছে, আর ডংলিন আসল খুনি নয়, আসল কালপ্রিট নয়, আসল কালপ্রিট অন্য কেউ। এবার ক্যাংমিন দেখে যে ওই ছেলেটা যে খাবারটা কিনেছিল ওই গ্রসারি শপ থেকে, সেই খাবারটার একটা তার রুমেও আছে, কিন্তু সে তো এই খাবারটা কেনেনি, তাহলে এটা এখানে এলো কি করে? এবার যখন ক্যাংমিন নিজের ঘরের সিসিটিভি ফুটেজ, ওই পেঙ্গুইন সিসিটিভি যেটা জোশুয়া দিয়েছিল, সেইটার ফুটেজ চেক করলো, তখন সে দেখলো যে সেই ছেলেটি যার সাথে একটু আগে শপিং মলে তার দেখা হয়েছিল, সেই ছেলেটাই তার ঘরে ঢুকেছে এবং এই মুহূর্তে ক্যাংমিনের খাটের নিচে লুকিয়ে আছে। আর এই সিনটি এতটাই ভয়ঙ্কর যে আমি নিজে দেখার সময়ও ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, এটা দেখার পর ক্যাংমিনের ভয়ে হাত পা কাঁপতে শুরু করে এবং এটা হয়তো খাটের নিচে থাকা ইয়ন টিয়ং বুঝে গেছিল যে এবার হয়তো ক্যাংমিন সব কিছু বুঝে গেছে। তাই সে খাটের নিচ থেকে তার পাটি টেনে ধরে, কিন্তু ক্যাংমিন উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পিছন থেকে ইয়ন টিয়ং এসে ক্যাংমিনকে ধরে ফেলে। ক্যাংমিনের চোখ যখন খোলে সে দেখে যে সে একটি অচেনা জায়গায় রয়েছে এবং তার সঙ্গে ইয়ন টিয়ং শুয়ে রয়েছে। ইয়ন টিয়ং বলে যে সে ক্যাংমিনকে খুব ভালোবাসে, কিন্তু যেহেতু সে একটি নর্মাল গার্ডের চাকরি করে তাই ক্যাংমিন তাকে কোনোদিন পাত্তাই দেয়নি। কথায় কথায় ক্যাংমিন ছেলেটার হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে দেখে যে পালানোর কোনো রাস্তাই নেই। এদিকে অফিসার জোশুয়ার কাছে একটি কল আসে যে ব্যাংক ম্যানেজার কিমের মৃত্যুর পর ওই বিল্ডিংয়ের একটি গার্ড ওই বিল্ডিংয়ের চাকরি ছেড়ে দেয় এবং এখন সে একটি হোটেলে কাজ করে, কিন্তু হোটেলটা অনেক দিন যাবত বন্ধ। জোশুয়া তারপর সেই হোটেলের লোকেশনে যায়, আর আসলে এই বন্ধ হোটেলেই ওই ছেলেটা ক্যাংমিনকে আটকে রেখেছিল। অফিসার হোটেলের ভেতরে ঢুকে ক্যাংমিনের গলার আওয়াজ পায়, কিন্তু তখনই পেছন থেকে ইয়ন টিয়ং জোশুয়ার উপর অ্যাটাক করে দেয়। দুজনের মধ্যে এরপর ভীষণ মারপিট হয়, কিন্তু ইয়ন টিয়ং এর কাছে হাতিয়ার ছিল এবং সে সেটির সাহায্যে জোশুয়াকে মেরে দেয়। এরপর ইয়ন টিয়ং ক্যাংমিনকে ধরতে যায় এবং তখনই একটি আলমারি তাদের গায়ের উপর পড়ে যায় এবং এই আলমারির একটি পেরেক ইয়ন টিয়ং এর হাতে ঢুকে যায়, কিন্তু এবার তারা দুজনই এখন ওই আলমারির ভিতরে ফেসে গেছে এবং সেখানেও তাদের মধ্যে হাতাহাতি চলতে থাকে। এমন সময় ক্যাংমিন ইয়ন টিয়ংকে ধাক্কা মারে এবং তার মাথায় একটি পেরেক ঢুকে যায় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। এরপর আমরা দেখি যে ক্যাংমিনের এগেনস্টে কোনো কেস হয়নি, কারণ সে ইয়ন টিয়ংকে সেলফ ডিফেন্সে মেরেছিল। এবং এরই সাথে আজকের গল্প এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর আপনি ক্যাংমিনের জায়গায় থাকলে কি করতেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।